বাংলার শিক্ষিত যুব সমাজকে পুরোপুরিভাবে ভাঙতা দিচ্ছেন। সুতরাং এই ৩ থেকে ৬ মাস রাজ্যে কোনো চাকরির সম্ভাবনা নেই। এই যে সংখ্যালঘুদের ভালো করার নামে আপনি সংখ্যালঘুদের পথে বসিয়ে দিলেন। যে গরু দুধকে দেয় সে গরু লাথি খেতে হয়, ভুল। দুধটা খাচ্ছেন আর লাথিটাও মারছেন সংখ্যালঘুদের। সংখ্যালঘুদের উন্নয়ন যদি আপনি চান তাহলে ভোট বাক্সের ভালোবাসার জন্য দয়া করে সংখ্যালঘুদের নিয়ে আর খেলবেন না। সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে টুপি আর ওই ওড়না পরে ইফতারি সমান। মুসলমানদের নিয়ে উনি খেলতে পারে না, মুসলমানদের নিয়ে উনি খেলতে পারেন, কিন্তু মুসলমানদের প্রকৃত অধিকার দিতে পারেন না। দেখুন, প্রথম কথা সাধারণ মানুষের জানা উচিত, খুব সহজ পদ্ধতি, সহজ কাজ, সহজ পদ্ধতি, যে এই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। কেন বললাম? যে 5th আগস্ট এটা সুপ্রিম কোর্টে প্রথম মামলা হয়। 22শে মে প্রথম বিচারপতি তপব্রত চক্রবর্তী এই যে 12 লক্ষ ওবিসি মামলা ক্যান্সেল করে দেয়। তাহলে 5th আগস্ট উনি কেন ওই সুপ্রিম কোর্টে প্রথম দিন গিয়ে বললেন না যে হুজুর আমি কিন্তু আমাকে 3 মাস 5 মাস টাইম দিন, এর মধ্যে আমি নতুন বাছাই ছাটাই কাট ছাট করে কিন্তু নতুন ভাবে একটা সামনে নিয়ে আসবো ওবিসি, তাহলে আর কোনো কিছু হবে না। তাহলে 10 মাস কোথায় ছিলেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই যে 3 মাস চেয়েছে, পরে হয়তো বলবে আরো 2 মাস চাই, তারপরে কি হবে? এই পুজোর ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি পড়ে গেল, পুজোর ছুটির পরে নতুন যে ইলেকশন হবে সেই ইলেকশনের বিজ্ঞপ্তি বার হয়ে যাবে, ব্যাস শেষ। অর্থাৎ সদিচ্ছার অভাব এবং বাংলার শিক্ষিত যুব সমাজকে পুরোপুরিভাবে ভাঙতা দিচ্ছেন। তাহলে আপনি বলুন কেন 5th আগস্ট যদি মনে আপনাদের এই আশা থাকে, এইটা যদি মানুষের প্রতি কল্যাণ করার ইচ্ছা থাকতো, তাহলে 5th আগস্ট কেন সুপ্রিম কোর্টে গিয়ে এটা বললেন না? এখানে আমার প্রশ্ন। অর্থাৎ সম্মুখ গতি আর সদিচ্ছার অভাব, রাজনীতি নিয়ে খেলবো, সেই সঙ্গে ধর্মটাকে একটু পাইল করে দেবো, তাহলে ধর্ম আর রাজনীতি বেশ ভালো খাবে। কারণ যে ধর্ম নিয়ে এখন সবাই একটু পছন্দ করে কম বেশি, সুতরাং ধর্ম নিয়ে যদি একটু রাজনীতি মেশানো যায়, অলরেডি মিশিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এই ওবিসি মামলা 12 লক্ষ ছেলে মেয়েদের যে ভবিষ্যৎ চলে, কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই, এবং নতুন কেউ পরীক্ষা দিতে পারবে না 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী, যারা এই শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত তারা জানে। সুতরাং এই 3 থেকে 6 মাস রাজ্যে কোনো চাকরির সম্ভাবনা নেই। সবটাই বলছে নির্বাচনী কৌশল, অথবা এখানে তো বেশি সংখ্যালঘু আছে, এই যে 12 লক্ষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু আছে, 77টা জনগোষ্ঠী আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রায় 90% আছে সংখ্যালঘু। তাহলে এই যে সংখ্যালঘুদের ভালো করার নামে আপনি সংখ্যালঘুদের পথে বসিয়ে দিলেন। মানে সংখ্যালঘুদের আগে বলেছিলেন না যে যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে হয়, ভুল। দুধটা খাচ্ছেন আর লাথিটাও মারছেন সংখ্যালঘুদের, এটার দ্বারা তাই প্রমাণ হলো। এবং সংখ্যালঘু ভাই বোনদের এই সম্বন্ধে একটু জাগ্রত হওয়া উচিত। তথা হুমায়ুন কবির একাই বলছেন, বাদবাকি 43 জন তারা কি মিউ মিউ করেন ওখানে গিয়ে? তাদের মুখ থেকে কোনো ভাষা নেই, তারা তো অধিকাংশ সংখ্যালঘুর ভোটে জিতেছেন। তাহলে আজকের সংখ্যালঘু উচ্চ শিক্ষিত শিক্ষিতা জমি জায়গা বিক্রি করে দিয়ে তারা বিএড ডিএলএড করেছে, তাদের হাল হচ্ছে, আর আপনি বিধানসভায় গিয়ে চুপ করে বসে আছেন, আপনাদের কোনো প্রতিবাদের ভাষা নেই। আমি তো জনপ্রতিনিধি না, আমি ছাত্রছাত্রীদের মঙ্গল চাই, তাই আমি চাইছি, তাই আমি এটার প্রতিবাদ করছি। কই আপনারা কেউ প্রতিবাদ করেননি? ওই যে ফুরফুরা শরীফের যারা পীর সাহেব, তারা তো কোনো প্রতিবাদ করেননি, তাদের কাছে তো সমস্ত মুসলিমরা গিয়ে বসে থাকে। কই আপনারা কোনো প্রতিবাদ করেননি? শুধু পয়সা তুলবেন এদিক ওদিক করে, শুধু পয়সা তুলবেন। গরিব মানুষরা যাবে, তাদেরকে 2টো তাবিজ দিলেন, কবজ দিলেন, আর তাদের কাছে পয়সা ইনকাম করবেন। সত্যটাকে সত্যর সঙ্গে, সত্যটাকে সত্য আকারে বলতে পারেন না। কোরআন শরীফে পরিষ্কার করে আছে, আমি ফুরফুরার তাদের যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি, পরিষ্কার করে আছে,
তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দেবে না, মিথ্যাকে সত্যর সঙ্গে মিশিয়ে দেবে না। আপনারা কি করছেন? মিথ্যা সত্য মিশিয়ে দিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী তো গেছেই, আরো তো বিরাট পোয়া বার হয়ে গেছে, আরো তো পোয়া বার হয়ে গেছে। আমি একটা প্রশ্ন করবো স্যার, যে যুক্তি দিলেন সেই যুক্তির উপর দাঁড়িয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু সংগঠন কি একটু দুর্বল হয়ে পড়ছে রাজ্যের শাসক দলের, তাই কি এই সমস্ত পদক্ষেপ? অ্যাকচুয়ালি প্রথম একটা আপনাকে বলি যে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা কোরআনকে বিশ্বাস করে, পবিত্র ধর্মগ্রন্থ, সেখানে পরিষ্কার করে রেখে আছে মুসলমানদের মধ্যে বা যারা ধর্ম মেনে চলে তাদের মধ্যে দলাদলি নিষিদ্ধ। তাহলে এই দলাদলিটা করছে কারা? রাজনীতিবিদরা দলাদলি করছে। এই দলাদলি করার ফলে কি হবে? ভোট এদিক যাক ওদিক যাক এই যাক ইত্যাদি যাক, তাহলে তাদের একটু সুবিধা হবে। সুতরাং মুসলিমদের মধ্যে কথা বলার মতো, মানে কি বলবো, চোখে চোখ রেখে কথা বলার মতো সেই সৎসাহস, সেই ঈমান এখন অনেক মুসলমানদের মধ্যে আসেনি। হুমায়ুন কবিরের মধ্যে এসেছিল, কিন্তু হুমায়ুন কবিরকে আবার ম্যানেজ করে দিয়েছে, যা শুনলাম আর কি, ম্যানেজ করে দিয়ে। সুতরাং সত্য কথাটা চোখে চোখ রেখে বলা উচিত। সংখ্যালঘুদের উন্নয়ন যদি আপনি চান, তাহলে ভোট বাক্সের ভালোবাসার জন্য দয়া করে সংখ্যালঘুদের নিয়ে আর খেলবেন না। অনেক খেলেছেন সংখ্যালঘুদের, তারা ভাইয়ে ভাইয়ে তারা দাঙ্গা করেছে, হাঙ্গামা করেছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো হিন্দু ভাই পুড়িয়ে দেয়নি সংখ্যালঘুর ঘর, সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন। কার জন্যে? তারা তো তৃণমূল কংগ্রেস করে। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু নজর দেবেন না? সংখ্যালঘু ছেলে মেয়ে যারা আজ থেকে 15 বছর আগে পড়াশোনা করতো না, আপনার জন্য তারা পড়াশোনা করছে, বিভিন্ন কন্যাশ্রী যুবশ্রীর জন্য, সেই জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু তাদের চাকরিটা কোথায়? মাদ্রাসা তো 14 বছর ধরে কোনো নিয়োগ নাই, তাদের চাকরিটা কোথায়? SLST তারা দিচ্ছে, তাদের চাকরিটা কোথায়? শুধু দান ধ্যান এই করে আর ইফতারিতে গিয়ে তাদের মন জয় করবেন? আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করবো, একদম রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করা হয়। কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, এমনটাই খবর সূত্র অনুযায়ী। এবার কি কোথাও গিয়ে এবার কারা বিপদে পড়তে চলেছে স্যার? দেখুন, বিপদে হিন্দুও নয়, বিপদে মুসলিমও নয়, বিপদে চাকরি প্রার্থীরা, বিপদে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এতদিন ধরে হচ্ছে তারা জেল খাটছে, জেল খেটে কেউ বার হয়ে আসলো, 78 কোটি টাকা হলো এবং কালীঘাটের কাকুর কাছে গিয়ে থেমে আছে। সিবিআইও পারেনি কালীঘাটের কাকুর কাছ থেকে টাকাটা কার কাছে গেছে। তো পার্থ চট্টোপাধ্যায়ের জামাই নিজেকে বাঁচানোর জন্যে, রাজসাক্ষী হলে তো তাকে তো অ্যারেস্ট করা যাবে না, সে সব কথা বলে দেবে, যেটা অলরেডি সবাই জেনে গেছে যে ঘুষ দিয়ে চাকরি হয়েছে, শূন্য কি বলে শূন্য পেয়েছে, চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, অলরেডি প্রমাণিত হয়ে গেছে সিবিআইয়ের কাছে। সুতরাং পার্থ চ্যাটার্জির জামাই আর কি করবেন? তিনি উনি যদি যা করেন, উনি যা বলবেন তার পরিপ্রেক্ষিতে কি এই যে নতুন চাকরি প্রার্থীরা নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবে? বা এই যে যারা বঞ্চিত, যারা টাকা দিতে পারেনি বলে চাকরি হয়নি, যারা রিজার্ভে আছে, তাদের কি হবে? সমস্যা তো সমাধান হবে না। দুর্নীতিগ্রস্তরা তারা নয়, আরো আরেকবার তাদের নাম আসবে, আরো কয়েকজনের নাম আসবে, এতে সমস্যার সমাধান তো কিছু হবে না। একদিকে এই সমস্ত ঘটনা পর্যায়ক্রমে পরপর ঘটছে, অন্যদিকে অবশেষে ভোটার আধার সংযুক্তিকরণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার একদম ভুয়ো ভোটারের দিন শেষ, অনুপ্রবেশ রুখবে আধার সংযুক্তিকরণ, অনুপ্রবেশকারীরা আর ভোট ব্যাংক নয়, খেল খতম হবে বাংলা শাসক দলের। কি বলবেন? দেখুন, আধার আর প্যান কার্ড তো আমি মনে হয় 2-3 বছর আগে তো করে দিয়েছি, তো অনেকে তো করেছে। যারা চুরি করবে না তারা ঠিক হচ্ছে কে, যারা চুরি করবে তারা হচ্ছে কে, যারা মানে চোরের থেকে তারা বাটপার আর কি, তাদের ক্ষমতা বেশি। যারা এরকম করবে না তারা ঠিক করবে। আর সবচেয়ে বড় কথা, যে আপনাকে যদি ভোট দিতে না দেয়, রাত্রিবেলায় গিয়ে যদি বন্দুকগুলি দেখায়, গ্রামের মানুষ, ছাপোষা মানুষ বলে বাবা আমার দরকার নেই, আমি করে খাচ্ছি, খেটে খাচ্ছি, তাহলে সেখানে প্রকৃত ভোটার আর হচ্ছে জালি ভোটারের পার্থক্য কি হবে?
ভোট দিতে পারছে কি সবাই? যদি সবাই ভোট দিতে পারে তাহলে হচ্ছে কি এই সংযুক্তিকরণ হোক, আদি ভোটার বাড়ুক। কিন্তু ভোট দিতে তো যায় না, তার আগের দিন রাত্রে গিয়ে ভয় দেখানো হয়। তাহলে এই যে কেন্দ্রীয় সরকার করেছে, ঠিক আছে, সাধুবাদ জানাই, কিন্তু এতে পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হবে কি? আমার মনে হয় আদৌ হবে না। যারা মানে ভয় দেখাবে সেই ভোটগুলো ফলস ভোট পড়বে, সেটা খুব স্বাভাবিক। আমি একটা প্রশ্ন করবো, যে প্রশ্নটা না করলেই নয়। ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফে বিদ্রোহের আগুন না জ্বলে ওঠে, তার জন্যই সুকৌশলে বিভাজন তৈরি করা হচ্ছে। একদম বিস্ফোরক দাবি পীরজাদা তোহা সিদ্দিকের। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের গমন এবং তারপরে এই মন্তব্য পীরজাদা তোহা সিদ্দিকের, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ধর্মের নামে যারা যারা কোন্দল সৃষ্টি করে তারা তারা ধর্মের মর্ম বোঝে না। আর যে ধর্মের নামে বিভেদ এবং বিচ্ছেদ সঞ্চিত করে সে ঈশ্বরের বা আল্লাহর অর্ঘ্য থেকে বঞ্চিত। এটা সমস্ত ধর্মে আছে। সুতরাং ওখানে তোহা সিদ্দিকীকে কি বলবো, বলার তো কিছু নেই। আগে তোহা সিদ্দিকীকে নিজে ঠিক করুন যে পীরজাদাদের মধ্যে একতাটা কোথায়। পবিত্র কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিয়েছে দলাদলি নেই, ইসলামে দলাদলি নেই। তো আপনি পীরজাদারা আপনাদের মধ্যে দলাদলি কেন? আপনারা এক আগে হন। আর মমতা ব্যানার্জি ওখানে কেন গেছেন, একটা কথা কি জানেন, যে মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, আর ভরা পেটে টুপি, ভরা পেটে টুপি আর ওড়না পরে ইফতারি। মানে আবার বলছি, সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে টুপি আর ওই ওড়না পরে ইফতারি সমান। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একদম সমান। ওখানে যেমন তারা হচ্ছে কি লাভ পেয়েছে, যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের কিছু এখনো পর্যন্ত হয়নি, সুপ্রিম কোর্ট যদি করে দেয়। আর এদিকে যারা আমরা খালি পেটে আছি সারাদিন, আর এরা ভরা পেটে গিয়ে ওখানে জাস্ট টুপি আর হিজাবটা পরে নিয়েই ব্যাস হয়ে গেল ইফতারি। তাহলে চাকরি আর ইফতারি সমান ব্যাপার। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিজাব পড়তে হয় যদি বলেন? শুনুন, একজন মানুষের কোনো ধর্মের প্রয়োজন হয় না, মানবিক ধর্মটাই সবচেয়ে হচ্ছে বড় ধর্ম তার কাছে। আমি সবসময় বলি, আমি সবার আগে বলছি আমি একজন ভারতবাসী, তারপরে আমি বাঙালি, তারপরে আমার এলাকায়, আমার মহল্লায়, আমার পাড়ায় আমি একজন সংখ্যালঘু মুসলিম, ইমানদার মুসলিম। তাহলে আমাকে, আমি যে পড়াই, এখানে যাই, আমাকে কি তাহলে হিন্দুদের জায়গায় গিয়ে তিলক পড়তে হবে যাতে আমার কাছে ছাত্র বেশি আসে? আবার মুসলমানদের যেখানে যাই সেখানে কি আমার টুপি পড়তে হবে? তার মানে কি আমার মধ্যে কিছু অসাধু পরিকল্পনা আছে ছাত্র ক্যাপচার করার। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর একই পদ্ধতি, ভোট ক্যাপচার। ভোট ক্যাপচার, সারাদিনই ভরা পেটে আছি, চলো হিজাবটা পরে নি, ইফতারিটা করে নি। এবং ওখানে গিয়ে, ওখানে যাওয়ার আরেকটা কারণ, রাম আপনার হচ্ছে কে পুরীর জগন্নাথ মন্দির ওখানে হচ্ছে, তাহলে এক্ষুনি সংখ্যালঘুরা খেপে যাবে। ওখানেও তো মুসলমানরা বেড়াতে যায়, তাহলে তারা নামাজ পড়বে কোথায়? তাহলে দেখবেন ফুরফুরা শরীফ থেকে বলে দিল যে এই ওখানে তাহলে একটা মসজিদ করে দাও, এই দেখো আমি তাহলে মসজিদ করে দিলাম। বিস্ফোরক দাবি করছেন, বৃহৎ পরিকল্পনা। নিশ্চয়ই, তাহলে ওখানে একটা মসজিদ তৈরি করে দিলাম, আমি হিন্দুদেরও না, মুসলমানদের না, আমি তোমাদের অভিভাবিকা, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি কোনো ধর্ম জাত মানি না, মন্দির মসজিদ রেখে দিয়েছি। কিন্তু এটা তো ভারতের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, যেখানে মন্দির তার পাশে মসজিদ। রাম রাম একটা থ্রো করলো, করিম গোল দিল, মোহাম্মদ শামি বল করলো, ক্যাচ ধরলো বিরাট কোহলি। এটাই হচ্ছে কি আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে শেখাতে হবে না। সুতরাং আপনি ওখানে মন্দির করছেন, করুন, মসজিদ করার কোনো দরকার নেই। সংখ্যালঘুদের নিজের পয়সা আছে, গ্রামে গ্রামে মসজিদ আছে, গ্রামে গ্রামে মন্দিরও আছে। আমি হিন্দু ভাইদের কোনোদিন ছোট করছি না, গ্রামে গ্রামে মন্দির আছে, সেখানে কি হবে? আচ্ছা, একটি প্রশ্ন আপনাকে করছি, এটা অনেকবারও করেছি, আপনাকে করছি। আপনি জানেন তো পুরী মন্দিরে মুসলিমদের
প্রবেশ করতে দেওয়া হয় না, জানেন নিশ্চয়ই? হ্যাঁ। হ্যাঁ জানেন তো। এইবারে আমি ধরুন এতে গেলাম, এখানে পুরী মন্দির হচ্ছে, তাহলে আমি দীঘায় বেড়াতে যাই, প্রায় দীঘায় বেড়াতে গিয়ে আমি যদি ভেতরে প্রবেশ করি তাহলে সেটা কি জগন্নাথ মন্দির হলো? নিশ্চয়ই হলো না। তাহলে এখানে মুসলমানদের প্রবেশ নিষেধ। যদি কোনো মুসলমান প্রবেশ করে যায় তাহলে জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য কি করে থাকলো? পুরো মাহাত্ম্যই হলো, নাম তো অন্য দিতে পারতেন। ঠিক তেমনি আমি সংখ্যালঘুদের করজোর করে অনুরোধ করব, ওখানে যেন মসজিদের দাবি থেকে আপনারা দূরে সরে আসুন। এভাবে নকল ভাবে হিন্দু মুসলিম ঐক্য তৈরি করা যায় না। আমরা গ্রামে গ্রামে এক হয়ে পুজোর সময় আমি যাই আপনাদের বাড়িতে গুরুজনদের প্রণাম করতে যাই, আপনারা ঈদের সময় আসেন, এসে খেতে আসে, খাওয়া দাওয়া করেন এবং আমার গুরুজনদের আপনি হচ্ছে সালাম করেন। এটাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংস্কৃতি। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শেখাতে হবে না। স্যার, আমার শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। অর্জুন গর্জনী সার হুম্বিতম্বি করেও সুর নরম অবশেষে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠকের পরই হুমায়ুন কবিরের জবাব, দলের নির্দেশই মেনে চলবেন তিনি। কি বলবেন? এখন মুসলমানদের নিয়ে উনি খেলতে পারে না, মুসলমানদের নিয়ে উনি খেলতে পারেন, কিন্তু মুসলমানদের প্রকৃত অধিকার দিতে পারেন না। মুসলমানদের ভোট বাক্সে ব্যবহার করতে পারেন, মুসলমানদের অধিকার দিতে পারেননি। আমি তো আবার আপনার চ্যানেলের সামনে বলছি, যদি আমাকে যদি ঠিকভাবে ব্যবহার করতে পারতো এই পার্টি, তাহলে এই স্কুল সার্ভিস আর মাদ্রাসা সার্ভিস কবে সমস্যার সমাধান করে দিতাম। কিন্তু সমস্যার সমাধান করার মানসিকতা এদের মধ্যে নেই। নিয়োগ দুর্নীতির জট কাটানো যেত বলছেন, কিভাবে? আমি প্রথমেই হচ্ছে কি একভাবেই কাটাতে পারতাম, সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গে কেউ যদি আছে সেটা পারতো না। আমি পরিষ্কার করে বলছি, প্রথমেই বলতাম 24 লক্ষ 23 লক্ষ কতজন পরীক্ষা দিয়েছে, তারা তো টাকা দিয়েছে, ড্রাফট জমা দিয়েছে, তাদের নাম ঠিকানা আছে, সেগুলো বার করুন। তাহলে আমি বুঝতে পারবো যে কতজন বাইরে থেকে ওখানে জমা দিয়েছে বা বাইরে থেকে ওখানে চাকরি পেয়েছে, পরিষ্কার হয়ে যেত। সিবিআই এর কি দরকার ছিল এটাতে? এখানে তো অন্তত 15-20 হাজার বাইরে চলে আসতো। তাহলে সিবিআই যা করবে সিবিআই ব্যাপার, এইটা করছেন না কেন? বুদ্ধি থাকা দরকার মাথায়। যাকে তাকে যেখানে সেখানে বসিয়ে দিলে হয় না। যার জ্ঞান আছে, যার নলেজ আছে, তাকে নিয়ে সেখানে বসিয়ে দিতে হয়। একদম।